তো দেখো এটা বইয়ের উপপাদ্য নাম্বার 34। এটা হচ্ছে বৃত্তস্থ কোণ, ঠিক আছে। পরিধির উপরে যে কোণ তৈরি হয় সেটাকে বৃত্তস্থ কোণ বা কি কোণ বলে, পরিধিস্থ কোণ বলে। ওকে, আর তুমি বলো তো এই কোণটা কি কোণ তৈরি হয়েছে, তোমাদের মধ্যে যে কোনো একজন বলো তো কি কোণ এটা, কেন্দ্রস্থ কোণ। ওকে, তাহলে এর একটা নাম থাকে, নাম দিলাম আমরা সি। ওকে, তো সি নাম দিলাম। এবারে দেখো এটাই আমাদের কিন্তু এই প্রশ্নে বলা আছে। এইবারে আমরা এই প্রশ্ন ছাড়া যেটা এক্সট্রা করি সেটাকে কি বলে জানো, সেটাকে কি বলা হয়, অঙ্কন বলা হয়। যেটা আমরা এক্সট্রা করি সেটাকে কি বলে, অঙ্কন বলে। তো আমরা আমাদের এই উপপাদ্যটা প্রমাণ করার সাথে আমরা এখান থেকে একটা লাইন ড্র করলাম। দেখো এখান থেকে একটা কি লাইন ড্র করলাম। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো গাইস আজকে যেটা বলার বিষয়, আমরা নতুন কোচিং স্টার্ট করছি। আজকে ক্লাস 10-এর একটা উপপাদ্য আমি বোঝাবো একদম বেসিক থেকে। তোমরা যারা ক্লাস 10-এ উঠছো তারা দেখলে বুঝতে পারবে যে একদম বেসিক টু হাই কিন্তু এখানে বোঝানো হয়। তো যেখানে বোঝানো হবে সেই জায়গাটা তোমরা এখানে দেখতে পাচ্ছ, শিক্ষা নিকেতন কোচিং সেন্টার। এখানে তোমাদের ফোন নাম্বার আমরা এখানে দিয়ে দেবো, ডেসক্রিপশনে সব পেয়ে যাবে, প্লাস ফোন নাম্বার তোমরা নিচে এখানে পেয়ে যাবে, কন্ট্যাক্ট করে নিতে পারবে। প্লাস এখানে পড়াচ্ছেন আমাদের শিক্ষক নিহার মণ্ডল। তার এখানে কিন্তু তোমরা একদম বেসিক টু হাই সবকিছু শিখতে পারবে, একদম ডিটেলস শিখতে পারবে। তোমাদের সাবজেক্ট ওয়াইজ টিচারও তোমরা পাবে। তোমরা এখানে ইংলিশের, অঙ্কের, সায়েন্সের সমস্ত সাবজেক্টে আলাদা আলাদা টিচার কিন্তু এখানে আছে। প্লাস নিহার স্যারকে আমি ডেকে নেবো। তো নিহার স্যারকে তোমরা অবশ্যই চেনো। আর আমি একটা উপপাদ্য, এখানে নিহার স্যার আছে। নিহার স্যার এখানে সমস্ত বিষয় কিন্তু নিজে দেখেন, প্লাস আলাদা আলাদা টিচারও রাখা আছে, তারাও কিন্তু সব সাবজেক্ট কিন্তু দেখিয়ে দেয়। প্লাস আজকে আমি তোমাদের একটা উপপাদ্য দেখালাম, সেটা তোমরা এখন দেখতে পাবে যে কিভাবে একটা উপপাদ্য নিজে থেকে কিন্তু তৈরি করা যায়। উপপাদ্য মুখস্থ করার দরকার হয় না। আমরা ছোটবেলা থেকে কি শুনেছি যে উপপাদ্য মুখস্থ করতে হয়, সম্পাদ্য ড্রয়িং করে কিন্তু সেটা তৈরি করতে হয়। কিন্তু বাট উপপাদ্য কিন্তু তোমরা নিজে থেকে কিন্তু তৈরি করতে পারবে। সেটা কিন্তু আমি এরপরে ভিডিওতে দেখাবো। এখানে কিছু ক্লাস 10-এর ছেলে মেয়ে আছে যারা পরীক্ষা দেবে, ফেব্রুয়ারি মাসে তাদের পরীক্ষা আছে। তো সেটা তোমরা দেখলে বুঝতে পারবে যে কতটা ডিটেলসে কিন্তু এখানে পড়ানো হয়। তো বন্ধুরা অবশ্যই যদি তোমরা পড়তে ইচ্ছুক হও, এই ফোন নাম্বার দেওয়া থাকবে, তোমরা অবশ্যই সেই ফোন নাম্বারে কন্ট্যাক্ট করে নেবে। নিহার স্যারের সাথে এবছর নতুন কিন্তু ব্যাচ শুরু হচ্ছে। তো অবশ্যই খুব তাড়াতাড়ি তোমরা এখানে যোগাযোগ করে ভর্তি হয়ে যাবে। তো দেখো এটা বইয়ের উপপাদ্য নাম্বার 34। তো এটা যা অনেকে কিন্তু তোমরা এখন যারা জানো বা জানো না, হয়তো অনেকে মুখস্থ করে রেখেছো, বা যারা জানো না তারা মুখস্থ করবে না আজ থেকে। আমি বুঝিয়ে দিচ্ছি, যেভাবে বোঝাবো সেইভাবে নিজেরাই এটা তোমরা তৈরি করতে পারবে। তো এখানে বলছে দেখো, কোনো বৃত্তের একটি বৃত্তচাপের দ্বারা গঠিত সম্মুখ কেন্দ্রস্থ কোণ ওই চাপের দ্বারা গঠিত যে কোনো বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তো আমাদের যদি এখানে কি বলছে, বৃত্তের, তো আমরা একটা বৃত্ত আগে ড্র করতে হবে। তো একটা বৃত্ত ড্র করতে গেলে তার একটা সেন্টার থাকে। এই যে বৃত্তটা আমরা ড্র করলাম, তাহলে একটা বৃত্তের কি থাকে, একটা বৃত্তের কেন্দ্র থাকে। তো কেন্দ্র থাকে, তো এটাকে মনে করে এটা হচ্ছে এই বৃত্তের কেন্দ্র, ঠিক আছে। তো এইবারে বলছে যে একটি বৃত্তচাপের দ্বারা গঠিত সম্মুখ। তো বৃত্তচাপ, এখানে আমরা একটা বৃত্তচাপ ধরে নিলাম যে এটা একটা বৃত্তচাপ, যে এ পি বি, ঠিক আছে। এ পি বি একটা বৃত্তচাপ। ওকে, তো এই বৃত্তচাপের দ্বারা গঠিত সম্মুখ কেন্দ্রস্থ কোণ। তো এখান থেকে যদি আমি একটা লাইন ড্র করে দিই, এটা কি, এটা একটা ব্যাসার্ধ হলো। এখান থেকে সেম এখানে একটা লাইন ড্র করে দিলাম, দুটো ব্যাসার্ধ হলো। দেখো একটা কোণ তৈরি হয়েছে, কিন্তু অ্যাঙ্গেল তৈরি হয়েছে, ঠিক আছে। একটা কোণ তৈরি হয়েছে। তো এই কোণটাকে কি বলা হয়, এই কোণটাকে বলা হয় কি কোণ, কেন্দ্রস্থ কোণ বলা হয়, ঠিক আছে। আর এই সেন্টারে এই পয়েন্টটার নাম দাও ও, ঠিক আছে, ও নাম দিলাম। আবার দেখো এখানে কি বলছে, ওই চাপের, সেম চাপ, চাপটা কি এপিবি, এই চাপের উপরে আবার যে কোণটা তৈরি হচ্ছে সেটা কি বৃত্তস্থ কোণ। তাহলে এখান থেকে আমরা এই লাইন ড্র করে দিলাম, আবার এই লাইন ড্র করে দিলাম। দেখো যে কোনো পয়েন্টে আমরা নিতে পারি, যে এখানে যে নিতে হবে এমন কিন্তু কোনো কথা নেই। আমরা লাইনটা কিন্তু এখানেও ড্র করতে পারতাম, আবার লাইনটা কিন্তু তোমার এইভাবে লেগে গেল, জাস্ট এখান থেকে তুমি এইভাবে ড্র করতে পারতে, এতে কোনো কিন্তু ইস্যু নেই। তোমার ইচ্ছা মতো তুমি যে কোনো জায়গায় কিন্তু এই লাইনটা ড্র করতে পারবে। ওকে, এই তো প্রাইভেটে না না আসি না। তাহলে দেখো এই যে কোণটা তৈরি হয়েছে না, কারেন্ট নেই, এই কোণটা কি কোণ তৈরি হয়েছে বলো তো, কি কোণ তৈরি হয়েছে, বৃত্তস্থ কোণ। এটা হচ্ছে বৃত্তস্থ কোণ, ঠিক আছে। পরিধির উপরে যে কোণ তৈরি হয় সেটাকে বৃত্তস্থ কোণ বা কি কোণ বলে, পরিধিস্থ কোণ বলে। ওকে, আর তুমি বলো তো এই কোণটা কি কোণ তৈরি হয়েছে, তোমাদের মধ্যে যে কোনো একজন বলো তো কি কোণ এটা, কেন্দ্রস্থ কোণ। ওকে, আর এর একটা নাম থাকে, নাম দিলাম আমরা সি। ওকে, তো সি নাম দিলাম। এবারে দেখো এটাই আমাদের কিন্তু এই প্রশ্নে বলা আছে। এইবারে আমরা এই প্রশ্ন ছাড়া যেটা এক্সট্রা করি সেটাকে কি বলে জানো, সেটাকে কি বলা হয়, অঙ্কন বলা হয়। যেটা আমরা এক্সট্রা করি সেটাকে কি বলে, অঙ্কন বলে। তো আমরা আমাদের এই উপপাদ্যটা প্রমাণ করার সাথে আমরা এখান থেকে একটা লাইন ড্র করলাম। দেখো এখান থেকে একটা কি লাইন ড্র করলাম, ঠিক আছে। এখানে আমরা এই লাইনটাকে নাম দিলাম কি ডি। তোমাদের বইয়ে দেখবে যে এখানে একটা লাইন ড্র করা আছে, ঠিক আছে। তো এটা আমরা আলাদা করে কি করেছি,
প্রশ্নে কিন্তু এটা বলা ছিল না, এটা আমরা আলাদা করে অঙ্কন করেছি। তো এই জন্য এটাকে কি বলা হয়, অঙ্কন বলা হয়। তো আমরা অঙ্কনটা কি লিখবো দেখো, কাকে বর্ধিত করেছি, সিও কে বর্ধিত করেছি, বাড়িয়েছি কোন পর্যন্ত, ডি পর্যন্ত। ওকে, তো এটা আমরা এইভাবে লিখতে পারি, সিও কে ডি পর্যন্ত বর্ধিত করা হলো। ঠিক আছে, তো এটা কি মুখস্থ করা লাগে, সিও কে ডি পর্যন্ত বর্ধিত করা হলো, তাহলে এটা কি মুখস্থ করা লাগে, মুখস্থ করা লাগে না, জাস্ট এটা আমরা এই সিও কে বাড়িয়েছি আমাদের প্রমাণ করার সাথে। তো এখন দেখো এই যে লাইনটা ড্র করার ফলে একটা কি, দেখো এই যে লাইনটা ড্র করার ফলে দুটো কি তৈরি হয়েছে বলো তো, কি তৈরি হয়েছে দেখে বলতে পারো? এই যে লাইনটা আমরা এখান থেকে ড্র করেছি, তাহলে এই দুটো কি তৈরি হয়েছে, দুটো ফিগার দেখে কি মনে হচ্ছে, কি তৈরি হয়েছে? হ্যাঁ, ভেরি গুড, ত্রিভুজ তৈরি হয়েছে। তাহলে একটা তোমরা ফর্মুলা কি জানো, যে এই যে একটা ত্রিভুজ আমরা অঙ্কন করলাম, ঠিক আছে, এদিকে দেখো ত্রিভুজ অঙ্কন করলাম, এই ত্রিভুজটাকে যদি আমরা এইভাবে বাড়াই, বর্ধিত করি, ঠিক আছে, তো এই কোণটাকে কি কোণ বলে বলো তো? এই কোণটাকে কি কোণ বলে কেউ জানো? এই কোণটাকে বাইরের কোণ মানে কি, বহিস্থ কোণ। বাইরের কোণ মানে কি, বহিস্থ কোণ বা এক্সটেরিয়র অ্যাঙ্গেল, যেটাকে ইংলিশে বলা হয় বহিস্থ কোণ। তো এই বহিস্থ কোণের মান কিভাবে বের করতে হয় জানো? বহিস্থ কোণের মান বের হয়, এই দেখো ত্রিভুজের তিনটে অ্যাঙ্গেল থাকে, তো এই একটা কোণ, এই একটা কোণ আর এই একটা কোণ, এটা হচ্ছে ত্রিভুজের বাইরের কোণ। তো এই কোণের মান বের হয় কি হবে, এর অপোজিট মানে বিপরীতে যে কোণগুলো আছে সেই কোণগুলোর যোগফল এই কোণটা। ওকে, মনে করো এটা হচ্ছে এ ত্রিভুজ, এটা হচ্ছে বি, এটা এই পয়েন্টটা হচ্ছে সি, ঠিক আছে, এই কোণটা এ কোণ, এই কোণটা হচ্ছে কি বি কোণ। তাহলে এর এই বহিস্থ কোণ, বহিস্থ কোণটা মনে করো তোমার হচ্ছে ডি, তো বহিস্থ কোণ ডি কি হয়ে যাবে, এই দুই কোণের যোগফলের সমান, বি কোণ আর এ কোণের যোগফলের সমান, ঠিক আছে। তো ত্রিভুজের বহিস্থ কোণ কি হয়, ওর যে বিপরীতে যে এই যে ইন্টেরিয়র অ্যাঙ্গেল, হ্যাঁ এর বাংলাটা আমি এখন মনে পড়ছে না, ইন্টেরিয়র অ্যাঙ্গেলের যোগফলের সমান। ইন্টেরিয়র মানে হচ্ছে ভিতর, ঠিক আছে, এই ভিতরের যে কোণগুলো আছে এদের যোগফলের সমান। তো এইখানে দেখো, এখন এইখানে যে আমরা ফিগারটা পেয়েছি, এই ফিগারটাকে যদি আমরা দুই দিক থেকে এভাবে কেটে ফেলি, হ্যাঁ যদি আমরা হাফ ভাগ করে নিই, এখান থেকে ভাগ করে নিই, তাহলে কি দাঁড়াচ্ছে দেখো, একটা তুমি পাচ্ছ এইভাবে, পাচ্ছ না, এই ছিল এইভাবে একটা মানে বর্ধিত করা হয়েছে। এই পয়েন্টটা মনে করো এ, এই পয়েন্টটা মনে করো সি, আর এই পয়েন্টটা ছিল ও, এখান থেকে বাড়ানো হয়েছে, ঠিক আছে, বাড়ানো হয়েছে। তো দেখো আমাদের বের করতে হবে কি, এই ছোট কোণটা বের করতে হবে এই সাইডে, আর এই দিক থেকে একটা কোণ বেরোবে, বেরোবে তো। তো দেখো এখানে এই কোণটার ভ্যালু কি হবে বলো তো, এটা তো একটা ত্রিভুজ, দেখো ত্রিভুজ কি এসিও, এসিও তো, তো এই কোণটার ভ্যালু কেউ বলতে পারবে? এক্ষুনি কিন্তু এখানে বুঝিয়েছে, এটা বহিস্থ কোণ, তাই এই কোণটার ভ্যালু কি হবে বলতে পারবে কেউ? এই ত্রিভুজের তিনটে কোণ, একটা কোণ ও, একটা সি, একটা এ কোণ, এই বহিস্থ কোণের মানটা কি হবে? দেখো এই বহিস্থ কোণের মানটা হবে এর যে অপোজিট যে ইন্টেরিয়র অ্যাঙ্গেল গুলো আছে এদের এই কোণগুলোর যোগফলের সমান, ঠিক আছে। এখানে যখন আমরা পেয়েছিলাম এই বহিস্থ কোণটা আমি ডি ধরে নিয়েছিলাম, তাহলে ডি ইকুয়াল টু কি ছিল, অ্যাঙ্গেল বি আর অ্যাঙ্গেল এ, তাহলে এখানে এই যে ও কোণটা কিসের সমান হবে, অ্যাঙ্গেল এ আর অ্যাঙ্গেল সি এর সমান হবে। তো সেই কারণে আমরা এটাকে কি বলতে পারি, এটাকে মনে করো যে কোনো একটা কোণ আমি ধরে নিলাম, এটা বি বলছি, হ্যাঁ, তাহলে এই বি কোণটা সমান হবে অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল সি এর সমান হবে, ঠিক আছে। আমরা ধরে নিলাম এই কোণটা হচ্ছে বি, তাহলে বি কিসের সমান হবে, অ্যাঙ্গেল এ আর অ্যাঙ্গেল সি এর যোগফলের সমান হবে। ওকে, এইটুকু তো বুঝতে পেরেছো। তো সেম এই সাইডেও কি হবে, সেম হবে, এই সাইডেও সেম কি হবে, এই যে বহিস্থ কোণটা আছে এই বহিস্থ কোণটা এই বি কোণ আর কোন কোণের সমান হবে, সি কোণের সমান হবে, ঠিক আছে। এবার দেখো আমি প্রমাণটা লিখছি, এতটা নিচু হয়ে গেছে, নিচে এসে তো লেখাই যাবে না, এখানে দেখো প্রমাণটা আমি লিখছি, প্রমাণ। এখন আমরা দুটো ত্রিভুজ পেয়েছি, এদিকে দেখো দুটো ত্রিভুজ কি কি পেয়েছি, এ সি ও একটা ত্রিভুজ পেয়েছি, তো আর একটা ত্রিভুজ কি পেয়েছি, বি সি ও, এই দুটো ত্রিভুজ পেয়েছি। ওকে, তো আমরা কি লিখতে পারি, দেখো ত্রিভুজ এ সি ও, এদিকে দেখো ত্রিভুজ এ সি ও, এখানে দেখো একটা জিনিস, এই ও সি আর ও এ, এই যে দুটো সাইড এরা কি ইকুয়াল হবে বলো তো, ও এ আর ও সি এই দুটো কি ইকুয়াল বলতে পারি, বলতে পারি বলো, এই ও এ আর ও সি কে ইকুয়াল বলতে পারি?
হ্যাঁ কেন পারি বলো তো, দুটো তো ব্যাসার্ধ, এই যে সেন্টার থেকে যে কোনো লাইন ড্র করবে সেটাকে কি বলে, ব্যাসার্ধ বলে। তাহলে আমরা লিখতে পারি ত্রিভুজ ACOA, OA ইকুয়াল টু OC, এখানে লিখবে বইয়ে লেখা আছে একই বৃত্তের ব্যাসার্ধ। ওকে, কি বললাম, একই বৃত্তের ব্যাসার্ধ। আর যখন দেখো এটা ত্রিভুজ, তো ত্রিভুজ ACO, ত্রিভুজ ACO যদি ত্রিভুজের দুটো বাহু সমান হয় সেটা কি বলে বলো তো, সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে সমদ্বিবাহু ত্রিভুজের দুটো বাহু সমান হলে তাদের যে সামনের যে কোণগুলো আছে অ্যাঙ্গেলগুলো কি হয়, কি হয়, অ্যাঙ্গেলগুলো কি হয়, ইকুয়াল হয়। সমদ্বিবাহু ত্রিভুজের দুটো বাহু সেম আর দুটো কোণ সমান। ওকে, আরে বুঝতে পেরেছো তো? তো এখানে দেখো ও ইকুয়াল টু OC, একই বৃত্তের ব্যাসার্ধ। এবারে আমরা কি বলতে পারি, আমরা বলতে পারি এই দুটো কোণ ইকুয়াল, এই দুটো কোণ ACO আর OAC এই দুটো কোণ ইকুয়াল। ওকে, তাহলে আমরা কি বলতে পারছি দেখো, OAC ইকুয়াল টু অ্যাঙ্গেল OCA। ঠিক আছে, কেন বলতে পারলাম, কারণ এই দুটো বাহু সেম আর দুটো বাহু সেম হলে সমদ্বিবাহু ত্রিভুজের দুটো অ্যাঙ্গেল সমান হয়। তো অ্যাঙ্গেল OCA আর অ্যাঙ্গেল OAC ইকুয়াল। ওকে, এবারে দেখো এই দুটো কোণ আমরা ইকুয়াল পেয়ে গেলাম। তাহলে এখন আমাদের এই যে এক্সটেরিয়র অ্যাঙ্গেল, কি বললাম, এক্সটেরিয়র অ্যাঙ্গেল, এটার মান আমরা এখান থেকে বের করতে পারবো। তো তাহলে এক্সটেরিয়র অ্যাঙ্গেল AOD কি হয়ে যাবে বলো তো, এক্সটেরিয়র অ্যাঙ্গেল মানে বহিস্থ কোণ কি হয়ে যাবে, এখন বহিস্থ কোণ AOD, এই বহিস্থ কোণ AOD এর মানটা কি হবে বলো, কি হবে, এই দুটো কোণের যোগফল যে দুটো আমরা পেলাম, এই দুটো কোণের যোগফল তো এখানে তো বুঝিয়েছিলাম না। তো কি হবে, OAC প্লাস OCA, তাহলে AOD এটা আমরা কি পেলাম, OAC প্লাস OCA। ওকে, বুঝতে পেরেছো পর্যন্ত? এবারে দেখো এই যে OAC আর OCA দুটো ইকুয়াল তো, ইকুয়াল তো, তাহলে আমরা এই OAC এর জায়গায় OCA লিখতে পারি। তাহলে OAC এর জায়গায় আমরা কি লিখলাম, OCA প্লাস OCA, দুটো কি, দুটো ইকুয়াল তো, তার মানে কি দাঁড়ালো 2OCA। ঠিক আছে, 2OCA, কারণ দুটো কোণ ইকুয়াল এই জন্য আমরা OAC এর জায়গায় OCA লিখলাম। ওকে, তো এটাকে 1 নম্বর সমীকরণ দাও। এইবারে দেখো আমরা এবার এই ত্রিভুজটাকে কনসিডার করব, এই ত্রিভুজটাকে। এইদিকে দেখো এই ত্রিভুজটার নাম কি বলো তো, এই ত্রিভুজটার নাম কি, তুমি বলো তো এই ত্রিভুজটার নাম কি, এই ত্রিভুজটার নাম, এই ত্রিভুজটা কি, BOC, এটাই তো BOC, এটাই ত্রিভুজ, এটাই তো। এখন আমরা লিখবো ত্রিভুজ, অঙ্কনের পরে অঙ্কন এখানে তো দেখো নিচে লেখা যাচ্ছে না, অঙ্কন তো উপরে থাকবে, প্রমাণ তো নিচে, ওই জন্য এটা আমার মুছতে হবে। তাহলে মুছে বলি দেখো, এবার দেখো এবার ত্রিভুজ কোনটা, BOC। তো এখন ত্রিভুজ BOCA আমরা কি বলতে পারি, দেখো এই যে OB আর OC এই দুটো বাহু কি ইকুয়াল, কারণ একই বৃত্তের ব্যাসার্ধ। আমরা কি লিখতে পারি, OB ইকুয়াল টু OC, এখানে ব্র্যাকেটে লিখবে, বইয়ে লেখা আছে একই বৃত্তের ব্যাসার্ধ। ওকে, এবারে দেখো একই বৃত্তের ব্যাসার্ধ হয়েছে, তার মানে কি এই কোণটা আর এই কোণটা কি হবে, ইকুয়াল হবে। তো আমরা লিখতে পারি OBC ইকুয়াল টু অ্যাঙ্গেল OCB, কারণ এটা সমদ্বিবাহু ত্রিভুজ তৈরি করেছে। তো সমদ্বিবাহু ত্রিভুজের দুটো বাহু সেম, দুটো অ্যাঙ্গেলও সেম হয়। তো এই কারণে আমরা লিখলাম OBC অ্যাঙ্গেল ইকুয়াল টু অ্যাঙ্গেল OCB। ওকে, এইবারে দেখো এই কোণটা আমাদের বের করতে হবে BOD, বহিস্থ কোণ, বহিস্থ কোণ BOD এই দুটো কোণের যোগফলের সমান হবে, কারণ আমি এইভাবে ত্রিভুজ এঁকে তোমাদের দেখিয়েছিলাম, এই যে বহিস্থ কোণটা কি হয়, এর বিপরীত যে ইন্টিরিয়র অ্যাঙ্গেল আছে ভিতরের যে কোণগুলো তার যোগফলের সমান। তাহলে আমরা লিখতে পারি BOD, BOD কি হয়ে যাবে, BOD হবে OBC আর OCB এর যোগফলের সমান, OBC প্লাস OCB। ঠিক আছে, এবারে দেখো OBC মানে কি, OCB, তাহলে আমরা এই OBC এর জায়গায় কি লিখে দেবো, OCB প্লাস OCB। তো আলটিমেটলি আমরা কি পেলাম, এদিকে দেখো আলটিমেটলি আমরা পেলাম কোন BOD ইকুয়াল টু কি পেয়েছি, কোন BOD ইকুয়াল টু আমরা পেলাম 2OCB, 2OCB। ওকে, তো এটাকে 2 নম্বর সমীকরণ দিলাম। দেখো 1 আর 2 যোগ করলে আমরা কিন্তু আমাদের কি পেয়ে যাবো, আমাদের প্রমাণটা পেয়ে যাবো। তাহলে 1 আর 2 যোগ করো, 1 আর 2 যোগ করলে কি হচ্ছে, দেখো এটা 1 নম্বর সমীকরণ ছিল, এটা 2 নম্বর সমীকরণ। তো 1 আর 2 যোগ করলে এই সাইডে AOD আছে, এই সাইডে BOD আছে, তার মানে কি হচ্ছে দেখো
এওডি প্লাস বিওডি। এইদিকে কি আছে, 1 নম্বর সমীকরণ ছিল 2 অ্যাঙ্গেল ওসিএ। 2 যদি আমি কমন নিই তাহলে এই সাইডে কি পাবো, ওসিএ প্লাস এই সাইডে থাকছে ওসিবি। এইখানে দেখো ওসিএ আর ওসিবি, তার মানে কি অ্যাঙ্গেল সি, তো তার মানে কি অ্যাঙ্গেল সি, তো বুঝতে পারলে তো। এই দেখো এই যে ওসিএ এই অ্যাঙ্গেলটা আর ওসিবি তার মানে এই অ্যাঙ্গেলটা, ঠিক আছে। তো এটাকে আমরা কি বলতে পারি, এই অ্যাঙ্গেলটা এসিবি। ওকে, এটাকে কি বলতে পারি, বড় অ্যাঙ্গেলটা কি এসিবি আর এওডি। ওকে, আর বিওডি তার মানে কি এই পুরো অ্যাঙ্গেলটা, তো এই পুরো অ্যাঙ্গেলটাকে আমরা কি বলতে পারি এওবি। ওকে, তো এই জন্য আমরা লিখছি এওবি ইকুয়াল টু 2 ইন্টু এসিবি। ঠিক আছে, দেখো কেন্দ্রস্থ কোণ কি পেয়েছিলাম, এওবি কেন্দ্রস্থ কোণ ছিল, এটা কি হয়ে গেল বিধ্বস্ত কোণের বা পরিধস্থ কোণের দ্বিগুণ হয়ে গেল। এটাই হচ্ছে প্রমাণিত। ওকে, এবারে প্রমাণটা দেখো কিভাবে লিখবে। প্রমাণটা লিখতে গেলে তোমাদের প্রমাণ মুখস্থ করতে হবে না। এই পর্যন্ত তোমরা বুঝতে পেরেছো, আশা করি পারোনি, তারপরেও চেষ্টা করবে। হ্যাঁ, আমি কিন্তু সব কিন্তু ধরে ধরে কিন্তু একটা স্টেপ বাই স্টেপ কিন্তু বোঝানোর চেষ্টা করেছি। আরে এতে কি সমস্যা, এটা এবার দিয়ে দেবে, দেখতে হবে। তুমি যে এটা বুঝতে পারছো কিনা সেটা বলো, ওটার সাথে কোনো সম্পর্ক নেই। এটা যদি কোথাও ডাউট থাকে আমাকে জিজ্ঞেস করতে পারো, তাহলে আমি বলে দেবো। এটা হচ্ছে তোমার এই যেটা আগে মনে রাখতে হবে, এই যে দুটো ত্রিভুজ তৈরি হয়েছে, এখানে তুমি বৃত্তচাপের উপর যখন একটা কেন্দ্রস্থ কোণ অঙ্কন করলে আর একটা বৃত্তস্থ কোণ অঙ্কন করলে, তখন দেখো দুটো ত্রিভুজ তৈরি হয়েছে। একটা ত্রিভুজ হচ্ছে এসিও আর একটা ত্রিভুজ তৈরি হয়েছে বিসিও বা এওসি, যেটা খুশি বলতে পারো ত্রিভুজের নাম। ঠিক আছে, নিচের লাইনের আগে কি নিচের লাইনের আগে নিচের লাইনের আগে এটা 2 ইকুয়ালস না ইকুয়ালস টু 2 ইকুয়ালস টু না 2 ইনটু তো এটা ওসিএ প্লাস এটা প্লাস ওসিবি। এই দেখো প্রদত্ত এই জিনিসটা কিভাবে লিখেছে, প্রদত্ত প্রমাণ না, প্রদত্ত যে প্রথমে যেটা থাকে না বিশেষ নির্বাচন বলতে আগে, এখানে বলতে কোন বৃত্তের, তাহলে আমরা যে বৃত্তটা অঙ্কন করেছি সেটার নাম ও কেন্দ্রীয় বৃত্তের। ঠিক আছে, তো তো এটা এখানে আমরা লিখলাম যেখানে আছে কোন বৃত্তের, সেটা আমরা কি বৃত্ত নিয়েছি ও কেন্দ্রীয় বৃত্তের। এদিকে দেখো পরীক্ষাতে আসলে তো এটা পারবে না, তো অঙ্কে তো ম্যাক্সিমাম সব ফেল করে। হ্যাঁ, সবাই মাধ্যমিকে বলে চন্দ্র সব অঙ্কে ফেল করে। দেখো কি লিখলাম ও কেন্দ্রীয় বৃত্তের। ঠিক আছে, ও কেন্দ্রীয় বৃত্তের কি একটি বৃত্তচাপ, সেই বৃত্তচাপটা কি নিয়েছিলাম আমরা এবিবি। চার থেকে একটু বেশির কথাটা বল। এবিবি বৃত্তচাপ নিয়েছিলাম, তো তাহলে ও কেন্দ্রীয় বৃত্তের এপিবি বৃত্তচাপের, দেখো এখানেই লেখা আছে বৃত্তচাপের, প্রশ্নে লেখা থাকবে কিন্তু তোমাদের বৃত্তচাপের দ্বারা গঠিত কেন্দ্রস্থ কোণ। গঠিত কেন্দ্রস্থ কোণ কি পেয়েছি আমরা বলো তো, এই কেন্দ্রস্থ কোণের নামটা অন্তত বলো, অ্যাট লিস্ট কেন্দ্রস্থ কোণের নামটা বলো এওবি। তাহলে সেটা লিখলাম। ও বৃত্তস্থ কোণ, এবার বই কষবো। ও বৃত্তস্থ কোণ কি পেয়েছি এ সি বি। ওকে, কি পেয়েছি এসিবি, সেটা লিখলাম। তাহলে আমরা কি লিখবো, তাহলে প্রমাণ করতে হবে যে এখানে কি বলেছে, প্রমাণ করতে হবে যে বৃত্তস্থ কোণের দ্বিগুণকে কেন্দ্রস্থ কোণ, সেটা আমরা লিখবো। প্রমাণ করতে হবে যে, তাহলে কিছু মুখস্থ করতে হবে, কিছু মুখস্থ করতে হয় না, কিন্তু তোমরা তো গোড়া তোমাদের নড়বড়ে, এই জন্য তোমাদের মুখস্থ করতে হবে। তো প্রমাণ করতে হবে যে কি কেন্দ্রস্থ কোণ কি এওবি, এটা বৃত্তস্থ কোণে কি হবে দ্বিগুণ হবে 2 ইনটু এসিবি। তো এটাই হচ্ছে প্রদত্ত। দেখো প্রশ্নে যেটা আছে সেটাই তোমরা নিজেরা কিন্তু লিখতে পারবে, কিন্তু তোমাদের মুখস্থ করতে হবে। তারপরে অঙ্কনটা কি ছিল, অঙ্কন আমরা কি করেছি, এই যে লাইনটা আমরা বাড়িয়েছি, তো সিও কে ডি পর্যন্ত কি করা হলো, বাড়ানো হলো। তারপরে আমরা দুটো ত্রিভুজ পেয়েছি, সেই ত্রিভুজ দুটো কি পেয়েছি, ত্রিভুজ দুটো পেয়েছি আমরা, একটা ত্রিভুজ পেয়েছি এওসি আর একটা ত্রিভুজ পেয়েছি কি বিওসি। ঠিক আছে, এই দুটো ত্রিভুজ পেয়েছি। তো তারপরে আমরা প্রমাণটা তো লিখেছি যেটা তোমরা দেখলে। তো এই ছিল, দেখো উপপাদ্য মুখস্থ করতে হয় না, পিথাগোরাসের উপপাদ্য আরো সহজ আরো ইজি। তো একটু বুঝে যদি মানে বেসিক কিছু জিনিস জানা থাকলে কিন্তু নিজে নিজে বুঝে কিন্তু লেখা যায়। জাস্ট এটাই হচ্ছে বলার ছিল।